বৃন্দ, মাহে রমজানের শুভেচ্ছা। আমি মোহাম্মদ মোবারক মোর্শেদ মিল্কি, সহকারী শিক্ষক গণিত, ময়মনসিংহ জেলা স্কুল। ময়মনসিংহ অনলাইন স্কুলে নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত। শিক্ষার্থীবৃন্দ, এই করোনা দুর্যোগকালীন সময়ে তোমরা সবাই ঘরে অবস্থান করছো, প্রত্যাশা নিরাপদে আছো। আর এই ক্রান্তিকালীন সময়ে ময়মনসিংহ অনলাইন স্কুল তোমাদের শ্রেণী কার্যক্রম চালু রাখার উদ্দেশ্যে এই অনলাইন স্কুলিংয়ের মাধ্যমে তোমাদের শ্রেণী কার্যক্রম চালানোর উদ্যোগ নিয়েছে। আমরা গতদিন এই পরিমিতি, তোমাদের গণিত ক্লাসে ষোড়শ অধ্যায়ের পরিমিতি অধ্যায় থেকে আমরা আলোচনা করেছিলাম। 16-1 যে অধ্যায়টি ছিল সেটা আমরা গতদিন আলোচনা করেছি। আজকে আমরা এই ধারাবাহিকতায় পরিমিতির 16-2 অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা গত 16-1 অধ্যায়ে আমরা দেখেছিলাম বিভিন্ন প্রকার ত্রিভুজ এবং তার ক্ষেত্রফল নির্ণয় করার বিভিন্ন সূত্র আমরা ওই দিন প্রতিষ্ঠা করতে পেরেছিলাম এবং তার মাধ্যমে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করা যায় সেই বিষয়গুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা এই 16-2 অধ্যায়ে বিভিন্ন প্রকার ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র এখানে দেওয়া আছে। বিভিন্ন প্রকার ত্রিভুজ বলতে আমরা বুঝবো আয়তক্ষেত্র, সামন্তরিক, বর্গ, রম্বস, ট্রাপিজিয়াম। আমরা প্রথমেই এই বিভিন্ন প্রকার চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার যে সূত্রগুলো আছে সেগুলো একটু দেখে নিই। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। এবং এই আয়তক্ষেত্র সম্পর্কিত আরো কিছু এখানে আমাদের সূত্রের অবতারণা করতে হবে। সেগুলো হলো আয়তক্ষেত্রের পরিসীমা। পরিসীমার জন্য আমাদের প্রয়োজন হলো 2 গুণন বা ইংরেজিতে যদি আমরা লিখি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য যোগ প্রস্থ। আসলে পরিসীমা বলতে আমরা বুঝবো যে কোনো ক্ষেত্রের পরিসীমা বলতে আমরা বুঝবো ওই ক্ষেত্রটি যে কয়টি বাহু দ্বারা গঠিত তাদের দৈর্ঘ্যের সমষ্টি। ঠিক তদ্রূপ আয়তক্ষেত্রের পরিসীমা বলতে আমরা বুঝবো আয়তক্ষেত্র চিত্রটি আমরা একটু দেখে নিই। মোট বাহু আছে 4টি, 2টি দৈর্ঘ্য 2টি প্রস্থ। কাজেই আয়তক্ষেত্রের পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। একইভাবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি x মিটার হয়, প্রস্থ যদি y মিটার হয়, তাহলে এর পরিসীমা 2 ইন্টু x প্লাস y। আমরা কর্ণের কথা জানি। আমরা যদি ধরে নিই ABCD একটি আয়ত, এর কর্ণ হলো BD একটি কর্ণ, AC অপর একটি কর্ণ। সেই ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য এর সূত্র আসে root over of x square plus y square, অর্থাৎ root over of দৈর্ঘ্যের বর্গ যোগ প্রস্থের বর্গ। ঠিক তদ্রূপ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো এক বাহুর, অর্থাৎ বাহুর দৈর্ঘ্যের বর্গ, বাহুর দৈর্ঘ্য এর বর্গ। একইভাবে আমাদের আরো চতুর্ভুজ আছে, যেমন সামন্তরিক। সামন্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল হলো ভূমি গুণন উচ্চতা। ঠিক তদ্রূপ যদি সামন্তরিকের কর্ণ এবং ওর কর্ণের দৈর্ঘ্য এবং ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকে, সেই ক্ষেত্রে
সামুদ্রিক ক্ষেত্রে ক্ষেত্রফল ওই কর্ণ গুণন ও উচ্চতা। ঠিক তদ্রুপ রম্বসের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু কর্ণ দৈর্ঘ্যের গুণফল, এবং হাফ ইন্টু কর্ণ দৈর্ঘ্যের গুণফল রম্বস। আর ট্রাপিজিয়াম ক্ষেত্রে ক্ষেত্রফল হলো হাফ ট্রাপিজিয়াম ক্ষেত্রে ক্ষেত্রফল হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, যেখানে এ এবং বি হলো ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য এবং এইচ হলো এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। ট্রাপিজিয়াম, যেহেতু আমরা এই চতুর্ভুজগুলো সম্পর্কে ধারণা আছে, সেই জন্য আমরা সংজ্ঞা বিস্তারিত আর যাব না। তো ট্রাপিজিয়ামের ব্যাপারটি একটু আমরা একটু মনে করে দিতে চাই। আমরা জানি ট্রাপিজিয়াম হলো একটি চতুর্ভুজ যাহার কেবলমাত্র এক জোড়া বাহু সমান্তরাল। যেমন এবিসিডি একটি ট্রাপিজিয়াম যার এডি এবং বিসি বাহু সমান্তরাল, এডি সমান্তরাল বিসি। আর যদি এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব যদি এইচ হয়, তাহলে এই এ বি সি ডি ট্রাপিজিয়াম ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে, এই বাহুটির দৈর্ঘ্য যদি এ হয়, এই বাহুটির দৈর্ঘ্য যদি বি হয়, তাহলে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। অর্থাৎ ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি হলো হাফ গুণন সমান্তরাল দুই বাহুর সমষ্টি ইন্টু এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব, অর্থাৎ সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাইলে আমরা আজকের এই 16.2 অধ্যায়ে বিভিন্ন প্রকার ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র এখানে আছে। আমরা এখন এ সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতে চেষ্টা করব। আমরা যদি প্রথম দেখি 2 নম্বর অঙ্ক, 2 নম্বর গাণিতিক সমস্যা অনুশীলনী। একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে বলা আছে একটি জমির দৈর্ঘ্য হলো 80 মিটার এবং প্রস্থ হলো 60 মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। এ ধরনের সমস্যা সমাধান করার ক্ষেত্রে আমরা যদি সমস্যাটাকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি, তাহলে বিষয়টি অনেকটা স্পষ্ট হয়ে যাবে। আমাদের কি করতে হবে সেটা আমরা বুঝতে পারবো। আমরা যদি এটা একটু চিত্রের মাধ্যমে দেখি, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ
60 মিটার। এই জমিটির মাঝে পুকুর খনন করা হয়েছে এবং পুকুরের প্রত্যেক পাড়ে বিস্তার 4 মিটার। তাহলে যেহেতু মাঝে পুকুর খনন করা হয়েছে, কাজে আমরা যদি সেটাকে চিত্রে দেখাই তাহলে আমরা দেখতে পাবো এরকম। তাহলে এইটুক হলো 4 মিটার, এইটুক 4 মিটার, এইটুক 4 মিটার, এইটুক 4 মিটার। তাহলে ভিতরে পুকুরটিকে যদি আমরা একটু শেড দেওয়া দেখাইতে চাই তাহলে এরকম হবে, চিত্রটা হবে এরকম। ভিতরে যে পুকুর সেটা এই শেডের মাধ্যমে আমরা দেখালাম। তাইলে এখন এখানে চিত্রটি দেখলে আমরা স্পষ্ট বুঝতে পারবো এই টোটাল এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য ছিল 80 মিটার, এইখান থেকে এই পর্যন্ত প্রস্থ হলো 60 মিটার। ভিতরে যে পুকুর খনন করা হলো সেই পুকুরটি পাড়ের বিস্তার 4 মিটার। তাহলে এখন প্রশ্ন হলো, তাহলে আমাদের বের করতে হবে পুকুর পাড়ের ক্ষেত্রফল। এখন যদি আমরা এই সমগ্র অর্থাৎ টোটাল জমিটার ক্ষেত্রফল থেকে আমরা ভিতরে শুধু পুকুরের ক্ষেত্রফল বাদ দিই, তাহলে আমরা পুকুর পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। সেক্ষেত্রে প্রথমে আমরা যেহেতু দেওয়া আছে এখানে জমির দৈর্ঘ্য, আমরা যদি সমাধানে যাই, দেওয়া আছে জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ দেওয়া আছে কত? প্রস্থ দেওয়া আছে 60 মিটার। তাহলে এই যে আমাদের জমিটি যেহেতু আয়তাকার, সুতরাং জমির ক্ষেত্রফল, সুতরাং আমরা জমির ক্ষেত্রফল ফেলবো দৈর্ঘ্য গুণন প্রস্থ। জমির ক্ষেত্রফল 80 গুণন 60 বর্গমিটার। আমরা এই টোটাল সমগ্র জমির ক্ষেত্রফল পেয়ে গেলাম, যেহেতু জমিটি একটি আয়তাকার জমি যার দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ হলো 60 মিটার। কাজেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, সেই অর্থে এখানে জমিটির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ হলো 4800 বর্গমিটার। আমরা পেয়ে গেলাম সমগ্র জমিটির ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন জমিটির ভিতরে যেহেতু আমরা পুকুর খনন করেছি এবং সেই পুকুর পাড়ে বিস্তার যেহেতু 4 মিটার, পার বাদে শুধু পুকুরটার দৈর্ঘ্য কি হবে? পার বাদে পুকুর পাড়ের বিস্তারের কথা আমরা লিখে দিই। আমরা এখন সমস্যাটি যেহেতু আমাদের আছে, যা বারবার লেখার দরকার নেই। আমরা যাচ্ছিলাম, তাহলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য কি হবে? পুকুর পাড়ের বিস্তার বলা আছে, পুকুর পাড়ের বিস্তার 4 মিটার। তাহলে সুতরাং পার বাদে পুকুরের দৈর্ঘ্য কত হবে? পার বাদে পুকুরের দৈর্ঘ্য হবে, আমাদের এইখান থেকে এই পর্যন্ত ছিল 80 মিটার, আর পার বাদে পুকুরের দৈর্ঘ্য কত আমরা বুঝবো এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই দিক দিয়ে একটা 4, এই দিক দিয়ে একটা 4, পুকুর পাড়ের যে বিস্তার দুই পাশে দুইটা 4 বাদ যাবে, অর্থাৎ আমাদের হবে 80 মাইনাস 4, দুই পাশে দুইটা 4 × 2 মিটার। আমরা ইচ্ছা করলে 80 মানে 80 মাইনাস 4 প্লাস 4 এভাবে লিখতে পারি, অথবা 80 মাইনাস 4 দুই পাশে 4 × 2, দ্যাট মিনস 80 মাইনাস 8 মিটার, অর্থাৎ 72 মিটার। তাহলে অর্থাৎ এই পর্যন্ত শুধু পার ছাড়া পুকুরটির দৈর্ঘ্য এই পর্যন্ত, এইটা হলো আমাদের 72 মিটার। এবার আসা যাক, তাহলে পার বাদে পুকুরের প্রস্থ কত হবে? সুতরাং পার বাদে পুকুরের প্রস্থ একইভাবে আমাদের এইখান থেকে এই পর্যন্ত ছিল 60 মিটার,
কিন্তু আমরা যাচ্ছি পার বাদে পুকুর হলো এইটুক হবে আমাদের এই পাশে একটা 4 মিটার বাদ, এই পাশে একটা 4 মিটার বাদ, অর্থাৎ 60 মাইনাস 4 ইন্টু 2 মিটার, অর্থাৎ 60 মাইনাস 8 মিটার, অর্থাৎ 52 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম। আমরা চাচ্ছিলাম, আমরা পূর্বে বলেছিলাম যে আমরা যদি সমগ্র জমিটির ক্ষেত্রফল থেকে শুধু পুকুরটির ক্ষেত্রফল বাদ দিই তাহলে পুকুর পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। তো আমরা পূর্বেই পেয়ে গেলাম সমস্ত জমির ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম 4800 বর্গ মিটার। আর আমরা পার বাদে পুকুরটির ক্ষেত্রফল, আমরা যে শেড দিলাম যে অংশটুকু, এইটুকুর ক্ষেত্রফল এখন আমরা বের করবো। সুতরাং পার বাদে পুকুরের ক্ষেত্রফল, এটিও একটি আয়তকার ক্ষেত্র, সেক্ষেত্রে আমরা দৈর্ঘ্য পেলাম 72, প্রস্থ পেলাম 52, একক হবে বর্গ মিটার। 72 আর 52 গুণ করে কত হবে? 3744 বর্গ মিটার। আমরা আগে পেয়েছিলাম সমগ্র জমিটির ক্ষেত্রফল পেয়েছিলাম 4800 বর্গ মিটার। আমরা শুধু পুকুরটির ক্ষেত্রফল পেলাম 3744 বর্গ মিটার। আমাদের প্রশ্নের ডিমান্ড ছিল তাহলে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। সুতরাং পুকুর পাড়ের ক্ষেত্রফল আমরা সমগ্র জমির ক্ষেত্রফল 4800 মাইনাস 3744, কত হলো? 4800 মাইনাস 3744, 1056 বর্গ মিটার। আমাদের প্রশ্নের ডিমান্ড ছিল যে তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা পেয়ে গেলাম পুকুর পাড়ের ক্ষেত্রফল হলো 1056 বর্গ মিটার। এখন আমাদের সৃজনশীল প্রশ্নে এমনটি থাকতে পারে যে পুকুর পাড়ে যদি ঘাস লাগানো হয় তাহলে সেক্ষেত্রে কত টাকা খরচ হবে, সেক্ষেত্রে যদি বলে দেয় যে প্রতি বর্গ মিটারে এত টাকা খরচ হলে পুকুর পাড়ে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে, অথবা পুকুর পাড়টি যদি টাইলস দেওয়া বা পাথর দিয়ে বাধাই করতে চায় সেই ক্ষেত্রে পাথরের ক্ষেত্রফল যদি বলে দেওয়া থাকে তাহলে কত টাকা খরচ হবে সেটা আমরা বের করতে পারবো। তবে এই ক্ষেত্রে পাথরের ব্যাপারটা আমাদের একটু দেখতে হবে। আমাদের প্রশ্নে দুই রকমের বিষয় থাকে। এখানে একটা হলো যে বর্গাকার পাথর, আর একটা বলা থাকে আমাদের দুইটি ধারণা আছে। একটা হলো যেমন আমরা বললাম যে একটি পাথরের একটি বর্গাকার পাথর মানে 5 বর্গ সেন্টিমিটার বর্গাকার পাথর অথবা 25 বর্গ সেন্টিমিটার, প্রতিটি 25 সেন্টিমিটার বর্গাকার পাথর। অথবা বললাম যে প্রতিটি 25 সেন্টিমিটার বর্গাকার পাথর। এটা বললাম যে প্রতিটি 25 বর্গ সেন্টিমিটার, পাথর। আর এটা বললাম প্রতিটি 25 সেন্টিমিটার বর্গাকার পাথর। এই দুইটি ধারণা সম্পর্কে আমাদের একটি স্পষ্ট ধারণা থাকতে হবে।
প্রতিটি 25 সেন্টিমিটার পাথর। এই কথার অর্থ প্রতিটি 25 বর্গ সেন্টিমিটার পাথর। এই প্রথম কথাটির অর্থ হলো যে একটি পাথর বর্গাকার পাথর যাহার ক্ষেত্রফল হলো 25 বর্গ সেন্টিমিটার। এর ক্ষেত্রফল 25 বর্গ সেন্টিমিটার। এইখানকার যে 1 নম্বর যে আমরা যে কথাটা লিখলাম সেটার অর্থ হলো এরকম যে একটা পাথর, এই পাথরটি বর্গাকার কিন্তু এর ক্ষেত্রফল 25 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ এই পাথরটি। আর এইখানে আমাদের যে 2 নম্বর ধারণাটি সেখানে আমরা বলেছি প্রতিটি 25 সেন্টিমিটার বর্গাকার পাথর। এই কথার অর্থ হলো যে একটি পাথর সেটি বর্গাকার কিন্তু এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। অর্থাৎ এই দ্বিতীয় ক্ষেত্রে পাথরটির ক্ষেত্রফল দেওয়া নেই, এখানে পাথরটি কি আকারে সেটা বলা আছে এবং তাহার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত সেটা বলে দেওয়া আছে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের এই পাথরটির ক্ষেত্রফল নির্ণয় করে নিতে হবে। এই দুইটা ব্যাপারে আমাদের প্রশ্নে যে উল্লেখ থাকে সেখানে স্পষ্ট করে দেওয়া থাকে, কিন্তু আমাদের বুঝে নিতে হবে। যদি বলা থাকে 25 বর্গ সেন্টিমিটার, সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে পাথরটির ক্ষেত্রফল নির্ণয় করা আছে। আর যদি বলা থাকে প্রতিটি 25 সেন্টিমিটার বর্গাকার পাথর, সেক্ষেত্রে বুঝতে হবে যে পাথরটি বর্গাকার, এর ক্ষেত্রফল নির্ণয় করা নেই, তবে এক বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া আছে। যাক, আমরা যদি 2 নম্বর আরেকটি অঙ্ক দিকে দেখি, আমরা চ্যাপ্টারের আরেকটি অঙ্কের কথা দেখব। যে এখানে আমাদের রাস্তা সম্পর্কিত বিভিন্ন সমস্যা থাকে। যেমন একটি আয়তাকার বাগান থাকলো, এই বাগানটির দৈর্ঘ্য প্রস্থ বলে দেওয়া থাকে, সে আমরা বলে নিলাম দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার। এখন যদি বলা থাকে যে এই বাগানটি বা আয়তাকার এই জমিটির ভিতরে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে, চারদিকে যদি আমরা বলি তাহলে অবশ্যই চারদিকে আসতে হবে, চারদিকে। তাহলে সেই ক্ষেত্রে রাস্তা যদি 4 মিটার হয় চওড়াটি, রাস্তা ছাড়া বা রাস্তা বাদে জমিটির দৈর্ঘ্য হবে 80 থেকে 8 বাদে 72, আমরা যে দেখলাম 72 মিটার হবে রাস্তা ছাড়া জমিটির দৈর্ঘ্য। একইভাবে রাস্তা ছাড়া জমিটির প্রস্থ হবে 60 থেকে 8 বাদ, সেক্ষেত্রে 52। কিন্তু অনেক সময় রাস্তাটি ভিতরে চতুর্দিকে রাস্তার কথা না বলে অন্যভাবে বলতে পারে। যদি বলে যে রাস্তাটি না, ভিতরে চারদিকে ভিতরে রাস্তা কিন্তু চারদিকে রাস্তা না, তারা বলে দিল যে দৈর্ঘ্য আমরা ধরে নিলাম 80 মিটার, প্রস্থ ধরে নিলাম 60 মিটার। কিন্তু আমরা বললাম যে ভিতরে জমিটির ভিতরে 4 মিটার চওড়া রাস্তা আছে, তবে রাস্তাটি হলো এক পাশের দৈর্ঘ্য প্রস্থ এবং এক পাশের দৈর্ঘ্য বরাবর। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই শেপটি বা এই আকারটির সাথে কম্পেয়ার করে বলতে পারি যে এল আকৃতি, এই আকৃতি হয়ে যাবে এল আকৃতির রাস্তা আছে। সেই ক্ষেত্রে যদি আমরা বলি যে রাস্তা ব্যতীত বা রাস্তা ছাড়া জমিটির দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ এই শেপ দেওয়া অংশটুকু ক্ষেত্রফল দিয়েছি, দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করে ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। সেই ক্ষেত্রে কিন্তু আমরা আগের অঙ্কটিতে রাস্তা বাদে জমির দৈর্ঘ্য বা পুকুরের কথা যখন আমরা বলেছিলাম, সেক্ষেত্রে 80 থেকে এই পাশে একটা 4, এই পাশে একটা 4, অর্থাৎ 4 দুগুণে 8 বাদ দিয়েছিলাম। 80 বিয়োগ 4 দুগুণে 2, অর্থাৎ 80 বিয়োগ 8 বাদ দিয়েছিলাম। কিন্তু যদি আমাদের প্রশ্নে এরকমটি উল্লেখ থাকে যে না, আয়তাকার জমিটির এক পাশে প্রস্থ এবং এক পাশে দৈর্ঘ্য বরাবর এল আকৃতির একটি রাস্তা আছে, সেই ক্ষেত্রে রাস্তা বাদে জমির দৈর্ঘ্য যখন আমি নির্ণয় করবো, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত, সেই ক্ষেত্রে কিন্তু লক্ষণীয় বিষয় হলো যে এই ক্ষেত্রে রাস্তা বাদে জমির দৈর্ঘ্য বেলা 80 বিয়োগ একটি মাত্র 4 বাদ যাবে, অর্থাৎ জমিটির দৈর্ঘ্য হবে 76 মিটার। একইভাবে
রাস্তা বাদে জমিটির প্রস্থ এইটুকু, সেই ক্ষেত্রে রাস্তা বাদে জমিটির প্রস্থ হবে 60 - 4 মিটার, অর্থাৎ 56 মিটার। অর্থাৎ আমাদের সুস্পষ্টভাবে বুঝে নিতে হবে রাস্তাটি কোথায়, ভিতরে না বাহিরে, এবং কি আকৃতি, জমিটির চতুর্দিকে রাস্তা আছে না নির্দিষ্ট শেপ বা আকারের রাস্তা, সেটা খেয়াল করতে হবে। এইভাবে আমরা যদি দেখি যে আরেকটি রাস্তা ইউ শেপের, অর্থাৎ রাস্তাটি যদি এমন হইতো, ঠিক এইটার মধ্যে এই দিকে রাস্তা, যাকে আমরা বর্ণনায় বলতে পারি এইভাবে যে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার। জমিটির ভিতরে দুই পাশে প্রস্থ এবং এক পাশে দৈর্ঘ্য বরাবর, আগে বলছি আমরা এল আকৃতির, এখন বলবো ইউ আকৃতির একটি রাস্তা আছে। সেক্ষেত্রে যদি আমরা রাস্তা ব্যতীত বা রাস্তা ছাড়া জমিটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলি, তাহলে কি হবে সেটা আমরা একটু দেখে নিই। সেক্ষেত্রে দেখো, লক্ষ্য করে দেখা যাবে যে চিত্র, এই ধরনের প্রশ্নে অবশ্যই আমরা চিত্রটি এঁকে দিব। চিত্রটি আঁকা থাকলে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারবো যে আসলে আমাদের কি হবে কি হবে না। এই ক্ষেত্রে তাহলে রাস্তাটির দৈর্ঘ্য কি দাঁড়াবে, চিত্রটি হবে এরকম। তখন দৈর্ঘ্যের বেলায়, রাস্তা বাদে জমিটির দৈর্ঘ্যের বেলায় 80 - 4 × 2, অর্থাৎ এই পাশে একটা 4, এই পাশে একটি 4 থেকে বাদ যাবে। কিন্তু প্রস্থের বেলায় একটি মাত্র 4 বাদ যাবে, 60 - 4, এমনটি হবে। অর্থাৎ আমাদের জমি এবং রাস্তা সংক্রান্ত সমস্যায় অবশ্যই খেয়াল রাখতে হবে রাস্তাটি জমিটির ভিতরে না বাহিরে, এবং কি আকৃতির রাস্তা। আর এই রাস্তা হইতে পারে, সেই ক্ষেত্রে আমরা যেভাবে থাকে সেই প্রেক্ষিতে চিত্রটি এঁকে আমরা যদি সমস্যাটি সমাধান করি, তাহলে আশা করি সেটি আমাদের কাছে কোনো কঠিন মনে হবে না। যাক, মাহে রমজান প্রত্যাশা রাখতেছি, তোমরা অনেকে রোজা করতেছো। হ্যাঁ, এই রমজানের উসিলায় উপলক্ষে সৃষ্টিকর্তা আমাদেরকে করুণামুক্ত করবে, সেই প্রত্যাশা আমরা রাখি। যাক, আমরা আজকের ক্লাস আর দীর্ঘায়িত করবো না, তোমাদেরকে কয়েকটি বাড়ির কাজ দিয়ে আমি আজকের ক্লাস শেষ করব। আমরা এই চ্যাপ্টারে 5 নাম্বার নয় এবং 11, এই 3টি অঙ্ক বাড়ির কাজ রইল। আশা করি তোমরা এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের করোনা মোকাবেলার যে বড় অস্ত্র, ব্যক্তিগত এবং সামাজিক দূরত্ব বজায় রাখা, সেই নির্দেশাবলীর মধ্যে তোমরা ঘরে আছো। সেইভাবে নিজেদেরকে অবশ্যই নিরাপদে থাকবে, যাতে করে তুমি তোমার নিজের জন্য যাতে দেশের, সমাজের, রাষ্ট্রের কোনো ক্ষতি কারণ না হয়ে দাঁড়ায়, সেদিকে খেয়াল রাখবে। প্রত্যাশা রাখবে আমাদের এই মাহে রমজানে সৃষ্টিকর্তার মহান করুণায় আমরা এই করুণামুক্ত বিশ্ব অবশ্যই দেখতে পাবো। সবাইকে ধন্যবাদ।